নমস্কার, আপনারা দেখছেন খবর ত্রিপুরা আর আপনাদের সঙ্গে আমি অমিত। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আক্রমণের রক্ষণে সেরা রাস্তা, ললিত গেটে আত্মপক্ষ সমর্থনে সেই পথে হাঁটলেন সুষমা স্বরাজ। তীব্র কটাক্ষ করতে ছাড়েননি রাহুল গান্ধীকে। ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের, জম্মু কাশ্মীর সীমান্তের পুঞ্জ সেক্টরে রাতভর গুলিবর্ষণ করে পাক সেনা। দেশের অন্যান্য রাজ্যের মতো ঋণগ্রস্ত হয়ে কৃষক আত্মহত্যার সঙ্গে ত্রিপুরার কোনো সংযোগ নেই। মঙ্গলবার সন্ধ্যায় মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে উক্ত বিষয়ে বিস্তারিত জানান মুখ্যমন্ত্রী মানিক সরকার। নিয়ে নিচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। আবারও অনেক কেনাকাটা, অনেক উপহারের ছড়াছড়ি। ফিরে এলো স্বর্ণকমল জুয়েলার্সের স্বর্ণবর্ষা 2015। আগামী 27 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত থাকছে প্রত্যেক কেনাকাটায় নিশ্চিত উপহার। রয়েছে হীরার গহনার উপর 8%, হলমার্ক গহনার উপর 20% ভারী ছাড়। শুধু তাই নয়, প্রতি 5,000 টাকার যে কোনো কেনাকাটার উপর কুপনের মাধ্যমে জিতে নিতে পারেন সাপ্তাহিক লাকি ড্রয়ের অভাবনীয় পুরস্কার ও শেষে মেগা ড্রয়ের মাধ্যমে 1 লক্ষ টাকার স্বর্ণালঙ্কার। তাই এবার পূরণ হবে সবার আশা। শুরু হলো স্বর্ণকমল জুয়েলার্সের স্বর্ণবর্ষা। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। Heavenly wedding collections from PC Chandra Jewelers. PC Chandra Jewelers এর আগরতলা শোরুম, হরিগঙ্গা বসাক রোড, প্যারাডাইস চৌমোহনী, আগরতলা, ত্রিপুরা। ফোন 038123266666। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। আক্রমণী রক্ষণের সেরা রাস্তা, ললিত গেটে আত্মপক্ষ সমর্থনে সেই পথে হাঁটলেন সুষমা স্বরাজ। তীব্র কটাক্ষ করতে ছাড়েননি রাহুল গান্ধীকে। কথায় বলে আক্রমণী রক্ষণের সেরা রাস্তা, ললিত গেটে আত্মপক্ষ সমর্থনে সেই পথেই হাঁটলেন সুষমা স্বরাজ। বফর্স থেকে ভোপাল গ্যাস দুর্ঘটনার প্রসঙ্গ টেনে আনলেন তিনি। অভিযোগ করলেন পলাতকদের সাহায্য করা গান্ধী পরিবারের পরম্পরা। রাহুল গান্ধীকে তীব্র কটাক্ষ করতেও ছাড়েননি সুষমা। কংগ্রেস সহসভাপতির ছুটি কাটানো নিয়ে তীব্র কটাক্ষ করে বিদেশমন্ত্রী বলেন, 2 মাস ছুটি নিয়ে পারিবারিক কলঙ্কের ইতিহাস পড়ুন রাহুল। নিজের মাকে তিনি জিজ্ঞাসা করুন কোয়াত্রোচির কাছ থেকে তারা কত টাকা নিয়েছেন। বুধবার ললিত গেট নিয়ে কংগ্রেসের আনা মুলতুবি প্রস্তাবে সায় দেন লোকসভার স্পিকার। আলোচনা শুরুতে সুষমা স্বরাজের ইস্তফা দাবি করেন কংগ্রেসের সাংসদ মল্লিকার্জুন খার্গে। सुनना भी नहीं चाहते और यहाँ क्या चल रहा है उसके बारे में बात भी नहीं करना चाहते। वो अंदर भी बात नहीं करना चाहते, बाहर भी बात नहीं करना चाहते। तो जो भी बात करना चाहते हैं या तो रेडियो में, या तो टीवी पे, या एडवर्टाइजमेंट पे, तो ये ठीक नहीं है। क्योंकि सदन में ऐसी गंभीर विषय जब आ रहा है और
चंद आरोप जो हम कर रहे हैं तो उसका वही जवाब दे सकते, दूसरे कोई भी नहीं। পরে আত্মপক্ষ সমর্থনে বলতে উঠেন সুষমা। গত কয়েকদিন ধরে তাকে লাগাতার আক্রমণ করছিলেন রাহুল গান্ধী। এদিন লোকসভায় সেই রাহুলকেই টার্গেট করেন তিনি। রাজীব গান্ধী অপরাধের প্রশ্রয় দিয়েছেন বলে সোনিয়ার সামনেই শুরু করেন সুষমা। মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেসের প্রাক্তন সহসভাপতি অর্জুন সিংয়ের বই হাতে নিয়ে কংগ্রেসকে আক্রমণ করেন বিদেশমন্ত্রী। এসবের পরেই রাহুলের রাজনৈতিক অভিজ্ঞতার দিকে আঙুল তুলে গান্ধী পরিবারের দিকে তীব্র কটাক্ষ ছুড়ে দেন সুষমা। ললিত মোদীকে দেশে ফেরাতে না পারার জন্য কংগ্রেসই দায়ী বলে এদিন অভিযোগ করেন বিদেশমন্ত্রী। सुषमा स्वराज ने कोई काम छुप छुप के नहीं किया। अगर छुप छुप के किया तो कात्रोची को भगाने का तुमने किया। अगर छुप छुप के कोई काम किया तो राजीव गांधी की सरकार में एंडरसन को भगाने का काम किया। राजीव गांधी गवर्नमेंट had allowed Anderson to flee as a quid pro quo arrangement with United States on giving a presidential pardon to one Adil Shehryar. राजीव गांधी अमेरिका पहुंचते हैं 11 जून 1985 को। 6 महीने 4 दिन के बाद उनका वो बचपन का दोस्त मोहम्मद यूनुस का बेटा आदिल शहरयार उसको कहते हैं राष्ट्रपति को इसको क्षमादान दे दो, और एंडरसन के बदले शहरयार को छुड़ा करके भारत लेकर आते हैं। मैं यहाँ के माननीय सांसद कांग्रेस के उपाध्यक्ष राष्ट्रीय उपाध्यक्ष राहुल गांधी को कहना चाहते हैं, मेले में बैठकर क्वात्रोची से शहरयार तक के सारे काले कारनामे जो उस इतिहास में दर्ज हैं उनको पढ़ें और लौट कर पूछें, मम्मा क्वात्रोची के उससे हमने कितना पैसा लिया था। এদিন জনৈক বিজেপি সাংসদের কটূক্তির তীব্র প্রতিবাদে সরব হলেন সোনিয়া। তার দলের এমপিরা অভিযুক্ত শাসক দলের সাংসদকে ক্ষমা চাইতে হবে বলে দাবি তুলে তুমুল বিক্ষোভ দেখান তারা। ঘণ্টাখানেকের জন্য লোকসভা মুলতুবি হয়ে যায় তাদের তুমুল বিক্ষোভের জেরে। ওয়েলে নেমে এলেন সোনিয়া গান্ধী। বুধবার এমনই দৃশ্য দেখা গেল সংসদে। সংসদের বাইরে সম্প্রতি তার রণংদেহী মূর্তি দেখেছেন সতীর্থরা, কিন্তু সংসদের ভিতরে তার এই রূপ দেখেনি কেউ। টানা 16 দিন পণ্ড থাকার পর অবশেষে লোকসভায় বিরোধীদের হৈহট্টগোল বিক্ষোভ। লাগাতার সভা পণ্ড হওয়ায় আটকে গিয়েছে বহু বিল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের। জম্মু কাশ্মীর সীমান্তের পুঞ্চ সেক্টরে রাতভর গুলিবর্ষণ করল পাক সেনা। ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের। জম্মু কাশ্মীর সীমান্তে পুঞ্চ সেক্টরে রাতভর গুলিবর্ষণ পাক সেনার। মঙ্গলবার রাতে পুঞ্চের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় ঘাঁটি ও আবাসিক লক্ষ্য করে মর্টার ও গুলিবর্ষণ শুরু করে পাক সেনাবাহিনী। পাল্টা জবাব দেয় ভারতীয় জওয়ানরাও। সাবজিয়ান ও বালাকোট সেক্টরে মঙ্গলবার রাত 9টা থেকে বুধবার সকাল পর্যন্ত চলে গুলির লড়াই। হতাহতের কোনো খবর নেই বলে সেনাবাহিনী সূত্রে খবর। जहां जरूरत होती है जवाबी कार्रवाई की जा रही है, आपको भी ये पता है। और मैं कुछ नहीं चाहूँ। আগস্ট মাসে এ নিয়ে 21 বার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দেশের অন্যান্য রাজ্যের মতো ঋণগ্রস্ত হয়ে কৃষক আত্মহত্যার সঙ্গে ত্রিপুরার কোনো সংযোগ নেই। মঙ্গলবার সন্ধ্যায় মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে উক্ত বিষয়ে বিস্তারিত জানান মুখ্যমন্ত্রী মানিক সরকার। দেশের অন্যান্য রাজ্যের মতো অভাব অনটনে ঋণগ্রস্ত হয়ে রাজ্যে কৃষক আত্মহত্যার কোনো ঘটনা নেই। মুখ্যমন্ত্রী মানিক সরকার মঙ্গলবার সন্ধ্যায় মহাকরণে সাংবাদিকদের এই খবর জানিয়ে বলেন, রাজ্যে যে 3 জন কৃষক আত্মহত্যা করেছেন বলে বিধানসভায় তথ্য দেওয়া হয়েছে, তাদের একজন নৃপেন দেবনাথ, বাড়ি গঙ্গানগরের রাজকান্দি, নেশা করতেন এবং নেশার ঘুরে বিষাক্ত কোনো কিছু খেয়ে আত্মহত্যা করেছেন। দ্বিতীয় জন অমরচাঁদ দে, বাড়ি কুমারঘাটের কৃষ্ণনগরে, দীর্ঘদিন ধরে রোগে ভুগছিলেন, রোগ যন্ত্রণা থেকে মুক্তি পেতে আত্মহত্যা করেছেন। তৃতীয় জন উমেশ নাথ, বাড়ি দক্ষিণ গঙ্গানগর, মানসিক রোগী ছিলেন এবং আত্মহত্যা করেছেন। কাজী দেশের অন্যান্য রাজ্যের মতো ঋণগ্রস্ত হয়ে কৃষক আত্মহত্যার সঙ্গে ত্রিপুরার কোনো সংযোগ নেই। এবারকার বিধানসভায় আমাদের সদস্য শ্রীযুক্ত রতনলাল নাথ যেভাবে আজকে ব্যাপারটা উপস্থিত করেছেন, তাতে মনে হবে দেশের অন্যান্য জায়গায় কৃষিতে সংকটের কারণে কৃষকরা যেভাবে আত্মহত্যা করছে, আমাদের ত্রিপুরাতেও এরকম ঘটনা ঘটছে। প্রকৃত ঘটনা কি? 3 জন যে কৃষিকাজের সাথে যুক্ত আত্মহত্যা করেছেন, তাদের তথ্যটা ছিল বয়স 40, পিতা মৃত রূপেশ দেবনাথ, রাজকান্দি, গঙ্গানগর। তিনি আসলে একজন মদে আসক্ত ব্যক্তি, নেশার ঘোরে সম্ভবত তিনি এই কোনো বিষাক্ত জিনিস খেয়েছেন।
দ্বিতীয় জন হচ্ছেন শ্রী অমরচাঁদ দে, তিনি পাইলসের রোগে ভুগছিলেন, রোগের জ্বালা সহ্য করতে পারছিলেন না, তাতে তিনি এই আত্মহত্যার পথ নিয়েছেন। তৃতীয় জন হচ্ছেন উমেশ নাথ, তার বয়স 73, তিনি মানসিক রোগী। ফলে দেশের অন্যান্য জায়গায় কৃষকদের যে আত্মহত্যার ঘটনা ঘটছে, তার সাথে ত্রিপুরার এই ঘটনার কোনো যোগসাজশ নেই। তিনি জানান, ত্রিপুরায় কৃষকদের ফসল উৎপাদনে রাজ্য সরকারের পক্ষ থেকে সহায়তা করা হচ্ছে। রাজ্যে কৃষকদের জন্য সেচের ব্যবস্থা করা হয়েছে, বিদ্যুৎ, সার প্রভৃতি ক্ষেত্রে ভর্তুকি দেওয়া হচ্ছে। কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে কৃষকদের ঋণ পাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। তাছাড়াও কৃষকদের কৃষিকাজে ব্যবহারের অত্যাধুনিক যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে ভর্তুকি দেওয়া হচ্ছে। একটা প্রচেষ্টা আছে, এটা সবার সাথে ত্রিপুরার একটা জায়গায় আনা। তো আমরা বলছি যে আমাদের রাজ্যে আমরা তো সরকার কৃষির উন্নতিতে এবং কৃষকদের পাশে থেকে তাদের সাহায্য করার চেষ্টা করছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। প্রতিদিন বন্ধুদের সাথে পার্টি, আমিষ ছাড়া তো চলেই না। তুমি জানো না এতে অ্যাসিডিটি, বদহজম, কোষ্ঠকাঠিন্য বাড়ে। লিভসেভ প্রতিদিনই খাই, এতেই অ্যাসিডিটি, বদহজম, কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাই। এই ব্যাপার আছে লিভসেভ, তাই লাইফ সুপারহিট। ম্যালেরিয়া ও জলবাহিত রোগ প্রতিরোধ করুন। খালি গায়ে থাকবেন না, বাচ্চাদেরও জামা কাপড় পরিয়ে রাখুন যাতে মশা কামড়াতে না পারে। সন্ধ্যার পর মশারি ব্যবহার করুন। জ্বর হলে অবশ্যই নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র থেকে রক্ত পরীক্ষা করিয়ে নিন। রক্তে ম্যালেরিয়ার জীবাণু থাকলে চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খান। বাড়ির আশেপাশে জঙ্গল এবং জমা জল পরিষ্কার রাখুন। জল ফুটিয়ে পান করুন, অপরকেও জল ফুটিয়ে পান করতে উৎসাহিত করুন। জাতীয় পতঙ্গবাহিত রোগ নিয়ন্ত্রণ প্রকল্প, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। হ্যাঁ, বুঝছি বুঝছি। ও বুঝছি তো, বুঝছি 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 বুঝছি। আরে ভাই বুঝছি তো, প্রিমিয়ার যে ভালো সিমেন্ট 10 বছরেও বুঝবো না। আপনার আস্থার প্রতি আমাদের সম্মান। প্রিমিয়ার সিমেন্ট, সাফল্যের 10 বছর। তোমার ছোঁয়াতে আমার পিপাসার শেষের শুরু জলপান জলপান এলাহি আড্ডার ভাগে রাখে হরি মার্কে তোর ঝাপ ফেলে খুনসুটি ভুলে ফর্মেলিটি জলপান জলপান চানাচুর বদলে দিয়ে সমাজা সুরে সুরে নানা একদিন নানা নানা জলপান। সব আড্ডায় আনে প্রাণ, প্রতিমা জলপান, চানাচুর। জলপান চানাচুর। বিরতির পর আবারও স্বাগত।
বাহিনীর 50 বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী নানা কর্মসূচির অঙ্গ হিসেবে বিশালগড় স্থিত গোকুলনগর বিএসএফ ক্যাম্পে বুধবার এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিএসএফ 168 নং বাহিনীর উদ্যোগে হয় উক্ত বৃক্ষরোপণ কর্মসূচি। একই কর্মসূচি অনুষ্ঠিত হয় শান্তিরবাজার বগাফা বিএসএফ ক্যাম্পেও। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর 50 বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন সামাজিক কর্মসূচি হাতে নিয়েছে ভারতীয় বিএসএফ। এরই অঙ্গ হিসেবে বিশালগড় স্থিত গোকুলনগর বিএসএফ ক্যাম্পে বুধবার এক বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গোকুলনগর স্থিত হেডকোয়ার্টারের 168 নং বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ অনুষ্ঠান পালন করা হয়। বিএসএফ সেক্টর হেডকোয়ার্টারের ডিআইজি কুলদীপ সাইনি আম গাছে চারা লাগিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিপাহীজলা জেলা শাসক প্রদীপ কুমার চক্রবর্তী। তিনি একটি আম্রপল্লী রোপণ করেন। সেক্টর হেডকোয়ার্টারের ডিসিজি এনপি সিং একটি লেবুর চারা রোপণ করেন। ডিআইজি কুলদীপ সাইনি বলেন, और इस साल जो है हम अपना गोल्डन जुबली ईयर मना रहे हैं और इस गोल्डन जुबली ईयर को सेलिब्रेट करने के लिए हम बीएसएफ जो है काफ़ी इवेंट ऑर्गेनाइज कर रही है। उन्हीं इवेंट में है एक ये भी है कि हमने जो है प्लांटेशन, ट्री प्लांटेशन, मास ट्री प्लांटेशन हम कर रहे हैं और इस प्लांटेशन में आज 12 अगस्त को 10 और 10:30 के बीच आधे घंटे के अंदर पूरी बीएसएफ लोकेशंस में जो है प्लांटेशन की जाएगी। तो इसमें जो है 11,000 आदमी बीएसएफ के 30 मिनट के अंदर 4 लाख पेड़ लगाएंगे और बीएसएफ कैंपस में हमने जो है 600 पेड़ लगाए हैं 30 आदमियों ने। इसी तरीके তারা পরিবেশের সুরক্ষা এবং পরিবেশের সংরক্ষণ এই উদ্দেশ্যে ওনারা গাছ লাগাচ্ছেন। এটা সিভিলিয়ানরা যেরকম করে ওনারাও মানুষের জন্য করছে। এখানে আজকে যেটা আমি দেখলাম যে জওয়ানরা আধা ঘন্টার মধ্যে এই দিনের বৃক্ষরোপণ অনুষ্ঠানে ক্যাম্পের অভ্যন্তরে মাত্র আধ ঘন্টায় বিভিন্ন রকমের 600 চারা গাছ রোপণ করা হয়েছে। তাছাড়া উক্ত ক্যাম্পের আওতাধীন বিভিন্ন বর্ডার আউটপোস্টে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে। এদিকে সারা দেশের সাথে শান্তির বাজারেও বৃক্ষরোপণ অনুষ্ঠান করল ভারতীয় সীমান্ত বাহিনী। বিএসএফ এর 50 বছর পূর্তি এবং ওয়ার্ল্ড রেকর্ড করার জন্য জোর কদমে চলছে বৃক্ষরোপণ। সবুজ বনানী বাড়ানোর জন্যই এই সব গাছপালা লাগানো হচ্ছে। ইন্ডিয়াতে একই সাথে 4 লক্ষ গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে বিএসএফ। এই পরিকল্পনার অঙ্গ হিসেবে শান্তির বাজার বগাফা বিএসএফ ক্যাম্পে হলো এই অনুষ্ঠানে সমস্ত জওয়ানদের উপস্থিতি ছিল লক্ষণীয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তির বাজার মহকুমা শাসক সহ বিএসএফ এর উচ্চপদস্থ আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বুধবার সরোবর নগরী উদয়পুরে উদ্বোধন হলো মা মেয়েদের জন্য একটি পার্ক। কন্যা সন্তান সুরক্ষা, বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচিতে অভিনব উদ্যোগে গঠিত রবীন্দ্র উদ্যানের এই প্রকল্পটির নাম করা হয়েছে নন্দিনী। আর এই উদ্যান পেয়ে স্বভাবতই খুশি উদয়পুরবাসী। সরোবর নগরীকে পার্ক নগরীও বলা যাবে। অনেক মনোরম দিঘির পাশাপাশি এখানে গড়ে উঠেছে দৃষ্টিনন্দন পার্ক। 1995 সালে ইন্টারন্যাশনাল অলিম্পিকের 100 বছরে মহাদেব দিঘি তথা বিজয় সাগরের পশ্চিম পাড়ে গড়ে উঠেছিল অলিম্পিক শতবর্ষ উদ্যান। তারপর শহরের প্রাণকেন্দ্রে পুরান দিঘি তথা জগন্নাথ দিঘির উত্তর পাড়ে গড়ে ওঠে নজরুল কানন। সেটা সম্ভবত 1998-99 সাল। 2007-08 সালে অমর সাগরের পশ্চিম পাড়ে গড়ে ওঠে শহীদ ভগৎ সিং পার্ক। 2010 সালে জেলাশাসক শান্তনু দাসের সময় নগর পঞ্চায়েতের তৎকালীন চেয়ারপারসন সুব্রত দেবের উদ্যোগে অমরসাগরের পূর্ব পাড়ে গড়ে ওঠে রবীন্দ্র উদ্যান। গ্রামোন্নয়ন দপ্তর, বন দপ্তর ও বিশেষ সহায়তা করে প্রায় 32 লক্ষ টাকা ব্যয় হয়। বর্তমান সময়ের পার্কগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর পার্কটি নিয়ে মানুষের মনে অভিযোগ ছিল, দুষ্ট ছেলেদের নাকি আড্ডা জমত। এ সময় দারুণ খবরে এলাকার তথা উদয়পুর শহরের সমস্ত অংশের মানুষ খুশি। কন্যা সন্তান সুরক্ষা, বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচিতে অভিনব উদ্যোগ জেলা প্রশাসন, জেলা স্বাস্থ্য দপ্তর এবং উদয়পুর পুর পরিষদের। সম্পূর্ণভাবে মেয়েদের তাদের মায়েদের জন্য এই পার্ক। সম্ভবত সারা রাজ্যে এ ধরনের উদ্যোগ এই প্রথম। বুধবার সকাল 10টায় স্থানীয় মা মায়েরা দল বেঁধে হাজির। স্থানীয় সব নাগরিকরাই এলেন। উপস্থিত ছিলেন প্রাক্তন নগর পঞ্চায়েতের প্রাক্তন চেয়ারপারসন সুব্রত দেব, জেলাশাসক সোনাল গোয়েল, মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিরুমোহন জমাতিয়া, জেলা শিক্ষা আধিকারিক লক্ষণ দাস আরও অনেকে। রবীন্দ্র উদ্যানের প্রকল্পটির নাম নন্দিনী। কন্যা তিয়াশা, প্রিয়াঙ্কা, ছন্দা, পিয়ালি, কত না বাহারি নাম গাছের। 50 জন মেয়ে নিজেদের নামে চারা গাছ লাগিয়েছে। রক্ষণাবেক্ষণও এগিয়ে আসবে তারা নিজেরাই।
সন্তানদের প্রতিনিধি হিসেবে অন্তত খুশি তিয়াশা তার বক্তব্যে বলেছে, আমরা খুবই আনন্দিত। কি করতে চাই, তো আমি সংক্ষেপে বলবো যে আমাদের যে স্টেট গভর্নমেন্টের যে বেটি বাঁচাও বেটি পড়াও যে প্রোগ্রাম এবং পিসিপিএনডিটি অ্যাক্ট এবং নানা ধরনের যে আমাদের যে গার্ল চাইল্ডকে রক্ষা করার জন্য যে বিভিন্ন প্রকল্প আছে, বিভিন্ন স্কিম আছে, এটা আমরা ভালোভাবে চেষ্টা করছি ইমপ্লিমেন্ট করার জন্য। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কাজের উদ্দেশ্যে ভিন রাজ্যে পাড়ি দিতে গিয়ে ট্রেন থেকে ছিটকে পড়ে মৃত্যু হলো এক রিকশা শ্রমিকের। মৃত ব্যক্তির বাড়ি সোনামুড়া বেজিমারা এলাকায়। বহুদিন ধরে দারিদ্রতার সঙ্গে সংগ্রাম চালাচ্ছিল এক রিকশা শ্রমিক। রিকশা চালিয়ে সংসার চালানো হয়ে পড়েছিল কষ্টকর, তাই সংসারে হাল ফেরাতে পাড়ি দিয়েছিল বহিরাজ্যে। কিন্তু এটাই যে ছিল তার শেষ পাড়ি, কে বা জানত। সোনামুড়া বেজিমারা এলাকার মমিন মিয়া গত বুধবার বাড়ি থেকে কাজের সন্ধানে পাড়ি দিয়েছিল চেন্নাইতে, কিন্তু তার আর চেন্নাই যাওয়া হলো না। চেন্নাই যাওয়ার পথে ট্রেন থেকে ছিটকে পড়ে মমিন মিয়ার মৃত্যু হয়। বাড়ির লোকেরা তার কোনো খবরই পাচ্ছিল না, তাই বাড়ির লোকেরা দ্বারস্থ হয় থানার। দুদিন পর বাড়িতে পুলিশ মারফত খবর আসে মমিন মিয়া ট্রেন দুর্ঘটনায় মারা যায়। তার এই মৃত্যুর খবর পেয়ে গোটা পরিবারের উপর ভেঙে পড়ে আকার। মমিন মিয়ার 5টি মেয়ে ও 1টি ছেলে রয়েছে, যার মধ্যে 3 মেয়ের বিয়ে হয়েছে। মমিনের স্ত্রী এখন 2টি মেয়ে ও 1টি ছোট ছেলেকে নিয়ে অসহায়। মঙ্গলবার চেন্নাইতে মমিনের শেষ কাজ সম্পন্ন হয়। অসহায় দারিদ্র পরিবারটি টাকার অভাবে মৃতদেহটি পর্যন্ত বাড়িতে আনতে পারেনি। এই দুরবস্থার মধ্যে মমিনের স্ত্রী ভেলু বিবি সরকারের কাছে একটু সহায়তার আশা করেন। তারপরে তারা কইতে আছে আর নিখোঁজ হয়ে গেছে, তারা পাইতে আছে না। তারপরে আমরা তদন্ত বাড়িয়েছি, পুলিশের কাছে কইছে রে, পুলিশে খোঁজ করে বার করছে। আমি শ্বাসের রোগী, আমি কোনো কাজ করতাম পারি না। কি করে বাচ্চারা মানুষ করে আমি স্যার 5টা মেয়ের ভিতরে 3টা মেয়ে বিয়ে দিছে, আর 2টা মেয়ে ছোটো রয়েছে, উপযুক্ত হয়ে গেছে মেয়েটি। কেমনি বিয়ে শাদি দেন, টাকা পয়সা নাই, জায়গা নাই, কোনো ইয়ে নাই। আমার সংসারটা কিভাবে চলবো? আমার তখন এই জন্য দিতে আছে, খাইতে আছে আর কি। সরকার থেকে কত সাহায্য পাওয়ার লেগে ডেড বডিটা পাওয়া গেছে না, ডেড বডিতে পাইতে আনতে আসছি না টাকার অভাবে। আমরা সরকার থেকে কত সাহায্য। অপর এক আত্মীয় জানান, মমিন মিয়া ছিল সংসারের একমাত্র ভরসা। তার মৃত্যুর পর গোটা সংসারটা এখন অসহায়। এলাকাবাসীদের সহযোগিতায় চলছে তার পরিবারটি। কর্ম করে খাইতো, রিক্সা টিক্সা চালাই খাইতো, মানুষ করানোর লেগে বাচ্চা কাচ্চারে লেখাপড়া করাইবো মনে করে কাজের খুঁজে গেছে। দুর্ঘটনার পরে এরপরে আমরা শুনলাম, খবর আইলো, তারা 8 জনের মধ্যে একজনে কইলো মানে একজন পাইতে আসেনি। থানাত গিয়ে কইছি আর পুলিশ তদন্ত বার করছে। বার করে এরপরে আমরা কাছে তারা কইলো তোমরা লাশ পাওয়া গেছে, উড়িষ্যা পাওয়া গেছে। এরপর এই লাশ আননের একটা বাবার কি আনবো দেখাইবো, দেখিয়ে পারতে আছে না, লাশ আনতে পারতেছে না, টাকায় কাবার হইতে আছে না। এখানটা আবার ফোন করছে, আমরা তো আনতে পারতেছি না, আমরা টাকায় কাবার হয় না। এরপরে এখান থেকে সিদ্ধান্ত করছি, ঠিক আছে অন্তত আনতে পারছে না, কি করবা, তুলে এখানে একটা ডাউন কাউন্ট করো। এখন এটাই দেখার এই অসহায় পরিবারটির দিকে কে বাড়িয়ে দেয় সাহায্যের হাত। রিপোর্ট, খবর ত্রিপুরা। পানীয় জলের দাবিতে প্রথমে বিদ্যালয়ে তালা, পরে জাতীয় সড়ক অবরোধ করল ছাত্রছাত্রীরা। ঘটনা আমবাসাস্থিত নাইলাবাড়ি এসবি স্কুলে। আমবাসা মহকুমাধীন 44 নং জাতীয় সড়কের লাগোয়া টিলা জমিতে নাইলাহাবাড়ি এসবি স্কুল। এই বিদ্যালয়ে বিগত 1 মাস যাবৎ পানীয় জল নেই। দপ্তরকে বারবার জানিয়েও কোনো লাভ হয়নি। পরে বাধ্য হয়ে শিক্ষক ও ছাত্রছাত্রীরা 2 কিলোমিটার দূরে গিয়ে জল আনতে হচ্ছে, যার জন্য প্রতিদিন 100 টাকা অটো ভাড়া দিতে হয়। বুধবার ছাত্রছাত্রীদের সহ্যের বাঁধ ভেঙে প্রথমে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণদের অফিস রুমে রেখে দরজায় তালা লাগিয়ে দেয়। তারপর 44 নং জাতীয় সড়ক অবরোধে বসে। দুপাশে প্রচুর গাড়ি আটকে যায়। খবর পেয়ে জেলা শিক্ষা দপ্তরের এক প্রতিনিধি আসেন। প্রচণ্ড বৃষ্টিকে উপেক্ষা করে কচিকাচারা আন্দোলন চালিয়ে যায়। দপ্তরের কর্তাবাবুর কথা কেউ কর্ণপাতও করেননি। এদিকে একজন ছাত্র জানায়, আমরা স্কুলে 1 মাসের উপর হয়ে গেছে, জলের ব্যবস্থা করিয়া দেই না। সাপ্লাইটা তো ঠিক বানিয়ে দিছে, আমরা রে তেমন নষ্ট হয়ে গেছে।
আর স্যারেরা ওই খুশ করছে সাপ্লাই নতুন আনিয়ে দিত। 1 মাসের হয়ে গেছে, আমরা বাজার থেকে জল আনন লাগে, ওই নিচে থেকে জল আনন লাগে। আমরা কয়দিন এরকম করব? আপনারা ওই কও না, এ লাগে আমরা এখানে বসে আজকে। আমরা কি স্কুলে পড়তনে আইসে না জল আননের লাগিয়া? পরে ক্ষোভের সহিত একজন শিক্ষক জানায়, জীবনে ছাড়তো না, একটা গাড়ি যাইতে পারতো না। যদি গাড়ি যাইতে হয় মানুষের উপরে দিয়ে যাও, তবু লাইন ধরবো ছাত্ররা। অবশেষে লিখিত আশ্বাস পেয়ে ছাত্রছাত্রীরা অবরোধ তুলে নেয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সংগঠিত ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এসএফআই উদয়পুর কলেজ অঞ্চল কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় এক স্বেচ্ছায় রক্তদান শিবির। শিবিরে 14 জন ছাত্রী সহ 43 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। সংগঠিত ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এসএফআই উদয়পুর কলেজ অঞ্চল কমিটি রক্তদান শিবির অনুষ্ঠিত করল বুধবার। শিবিরে 14 জন ছাত্রী সহ 43 জন স্বেচ্ছায় রক্তদান করেন। 1936 সালের 12 আগস্ট পরাধীন ভারতবর্ষের ছাত্রদের সংগঠন এআইএসএফ এর প্রতিষ্ঠা হয় উত্তরপ্রদেশের লখনৌ শহরে। এই দিনটি এসএফআই সংগঠিত ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করে গোটা দেশে। এদিন শিবিরে উপস্থিত ছিলেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর সঞ্জয় রায়, অধ্যাপক পার্থসারথী দেবরায়, শিশুরঞ্জন বর্মন, নুরুল ইসলাম, ছাত্রনেতা মিঠুন মজুমদার, জুয়েল পালোয়ান প্রমুখ। এদিন রক্তদান শিবিরকে ঘিরে আলোচনা সভায় রক্তদান ও ছাত্র আন্দোলন সম্পর্কে অতিথিরা বক্তব্য রাখেন। শিবিরকে ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। উত্তরপ্রদেশের লখনৌ শহরে ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ভারতের ছাত্র ফেডারেশন কলেজ রক্তদান শিবির অনুষ্ঠিত করছি। রক্তদান শিবির আমরা করছি, পাশাপাশি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আমাদের সংগঠনের বার্তাটা প্রত্যেকটা অংশের ছাত্রদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। আগামী দিনেও প্রত্যেকটা অংশের ছাত্রছাত্রীরা আমাদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে এই আশা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 69তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে সমগ্র দেশের সঙ্গে রাজ্য চলছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। তেলিয়ামুড়াতেও সকল প্রকার অপ্রীতিকর ঘটনাকে এড়াতে চালানো হচ্ছে জোর তল্লাশি। 69তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে সমগ্র দেশের সঙ্গে রাজ্যেও চলছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। আর একে কেন্দ্র করে তেলিয়ামুড়াতেও জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। তেলিয়ামুড়া থানার পক্ষ থেকে টিএসআর 12 নং বাহিনীর বোম স্কোয়াডের সাহায্যে তেলিয়ামুড়া বিভিন্ন স্থানে বাজার, দোকান, গেস্ট হাউস ইত্যাদি জায়গায় জোর তল্লাশি শুরু করে 15 আগস্টে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং শান্তিপূর্ণভাবে চলে, এর জন্যই এই তল্লাশি অভিযান বলে জানায় বর্তমান তেলিয়ামুড়া থানার ভারপ্রাপ্ত অফিসার অমর কৃষ্ণ সৌর। আগামী দিনেও এইসব তল্লাশি অভিযান চলবে বলে তিনি জানান। বিশেষ করে আজকে আগামী 15 আগস্ট উপলক্ষে আমাদের একটা ইনস্ট্রাকশন এসছে যে বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট, বাজার, মোটর স্ট্যান্ড সব জায়গায় আমরা তল্লাশি করার জন্য বম স্কোয়াড নিয়ে আমরা এই কারণে তল্লাশি চালাচ্ছি এবং এটা আরও চলতে থাকবে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো জিনিস বস্তু পেয়েছেন আপনি? না, আমরা বিভিন্ন জায়গায় তো তল্লাশি করলাম, এখন পর্যন্ত আমরা কোনো কিছু এখনো পাইনি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যে মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয় নামে আরেকটি পৃথক বিশ্ববিদ্যালয় এবং উদয়পুর মহকুমায় আরেকটি সাধারণ ডিগ্রি কলেজ স্থাপন করার সিদ্ধান্ত গ্রহণ করায় রাজ্য সরকারকে অভিনন্দন জানিয়ে উদয়পুরে মিছিল সংগঠিত করল ছাত্রছাত্রীরা, যার উদ্যোক্তা ছিল এসএফআই উদয়পুর বিভাগীয় কমিটি। রাজ্যে মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয় নামে আরেকটি পৃথক বিশ্ববিদ্যালয় এবং উদয়পুর মহকুমায় আরেকটি সাধারণ ডিগ্রি কলেজ স্থাপন করার সিদ্ধান্ত গ্রহণ করায় রাজ্যের বামফ্রন্ট সরকারকে অভিনন্দন জানিয়ে মিছিল করল উদয়পুরের ছাত্ররা। বুধবার পড়ন্ত বিকেলে ঝাঁকে ঝাঁকে তরুণ ছাত্রদলের শিক্ষা দরদি বামফ্রন্ট সরকারকে মিছিল সভায় অভিনন্দন জানায় ঐতিহাসিক ও যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণের জন্য। এসএফআই উদয়পুর বিভাগীয় কমিটির ডাকে এদিন উদয়পুর জামতলা থেকে শুরু হয় মিছিল। বিশাল মিছিল শহরের সেন্ট্রাল রোড, নিউ টাউন রোড পরিক্রমা করে মুরারি দত্ত মার্কেটের সামনে মিলিত হয় সভায় ছাত্রনেতা উৎপল নাগের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য শুভ চক্রবর্তী। আমাদের রাজ্যের বামফ্রন্ট সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছেন গোমতী জেলার জেলা সদর উদয়পুরে আরেকটি ডিগ্রি কলেজ স্থাপন করা হবে এবং আমাদের রাজ্যের ধর্মনগরে আরেকটি ডিগ্রি কলেজ স্থাপন করা হবে। তার পাশাপাশি আমরা আমাদের রাজ্যের
এই বামফ্রন্ট সরকারের সিদ্ধান্তের মধ্যে দেখেছি যে আমাদের রাজ্যের বামফ্রন্ট সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সবাই যখন মিলিত হয়েছে, আমরা প্রতিদিন লক্ষ্য করছি আমাদের দেশের নানান প্রান্তে প্রতিদিন যখন শিক্ষার সুযোগটা প্রতিদিন বেসরকারীকরণের হাতে চলে যাচ্ছে, প্রতিদিন দেশের সরকার যখন চেষ্টা করছেন প্রতিটা শিক্ষাঙ্গনকে কর্পোরেট শিল্পপতি পুঁজিপতিদের হাতে তুলে দিয়ে বেসরকারি শিক্ষার পরিবেশ আমাদের দেশের মধ্যে সংরক্ষিত করার জন্য সেই সময়ে দাঁড়িয়ে আমাদের উদয়পুর থেকে শান্তনু বণিকের রিপোর্ট, খবর ত্রিপুরা। শিক্ষক স্বল্পতা সহ বিদ্যালয়ের পরিকাঠামোগত বিভিন্ন সমস্যা নিয়ে 6 দফা দাবিতে বুধবার আন্দোলনের নামে কমলপুরের গার্লস জেবি স্কুলের ছাত্রছাত্রীরা। বিদ্যালয়ে প্রয়োজনীয় শিক্ষক নেই ক্লাসরুম, বেঞ্চ, পানীয় জলের ব্যবস্থা। একই অবস্থা বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে। তাই সমস্যা নিরসনে 6 দফা দাবিকে সামনে রেখে বুধবার সকালে ক্লাস বর্জন করে বিক্ষোভ দেখালো কমলপুর নগর পঞ্চায়েত এলাকার গার্লস জেবি স্কুলের ছাত্রছাত্রীরা। কমলপুর মহকুমার প্রাচীন বিদ্যালয়গুলির মধ্যে গার্লস জেবি স্কুল অন্যতম। শহরের মধ্যে এই বিদ্যালয়ের অবস্থা বড়ই করুণ। বিদ্যালয়ের পরিকাঠামো বলতে কিছুই নেই, আর তাই ছাত্রছাত্রীদের আন্দোলনও স্বাভাবিক। কমলপুর অঞ্চল কমিটির উদ্যোগে গার্লস এসবি স্কুলের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা গণধর্নায় বুঝেছি। আমাদের ধর্নার মুখ্য উদ্দেশ্য হলো এই গার্লস এসবি স্কুল দীর্ঘদিন পুরানো কমলপুরের একটি ঐতিহ্যবাহী স্কুল। দীর্ঘদিন ধরে এই স্কুলের শিক্ষক সমস্যা, জলের সমস্যা এবং ক্লাসরুমের সমস্যা ভুগছে। এই স্কুলে ছাত্রছাত্রীদের সংখ্যা প্রায় 200, তাই বেঞ্চেরও অনেক সমস্যা হয়েছে। তাই আমরা ভারতীয় ছাত্র সংগঠন কমলপুর অঞ্চল কমিটির উদ্যোগে আমরা এই গার্লস এসবি স্কুলের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা আজকে এখানে গণধর্নায় বসেছি। আমাদের লক্ষ্য হলো দপ্তর এই সমস্যাগুলি চিহ্নিত করে দ্রুত যাতে এই সমস্যা সমাধানের জন্য পদক্ষেপ গ্রহণ করে। যেই জায়গার মধ্যে আমাদের বন্ধু সরকার বামফ্রন্ট সরকার ত্রিপুরা রাজ্যের প্রত্যেক ঘরে ঘরে শিক্ষার আলোকে পৌঁছে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছে, এই জন্যে দপ্তরের গাফিলতিতে আমাদের কিছু অংশের শিক্ষাঙ্গনগুলি কিছুটা শিক্ষাক্ষেত্র থেকে কিছুটা কলুষিত হচ্ছে। তাই আমরা চাই যে এই দপ্তরগুলি এই শিক্ষাঙ্গনগুলিকে সুন্দর এবং সুষ্ঠুভাবে তৈরি করার স্বার্থে যাতে সহযোগিতা করে তুলুক এবং এই বিদ্যালয়ের প্রচুর পরিমাণে যাতে শিক্ষক দেওয়া হোক এবং এই বিদ্যালয়ে ব্রেঞ্চের সমস্যা এবং পানীয় জলের সমস্যা দূর করে এই বিদ্যালয়কে একটি সুন্দর পরিবেশ তৈরি করতে দপ্তর যাতে আমাদের সাহায্য করে, এই জন্য আমাদের আন্দোলন এবং যতদিন পর্যন্ত এই সমস্যা সমাধান না হচ্ছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আক্রমণের রক্ষণের সেরা রাস্তা, ললিত গেটে আত্মপক্ষ সমর্থনে সেই পথে হাঁটলেন সুষমা স্বরাজ। তীব্র কটাক্ষ করতে ছাড়েননি রাহুল গান্ধীকে। ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের। জম্মু কাশ্মীর সীমান্তের পুঞ্জ সেক্টরে রাতভর গুলিবর্ষণ করে পাক সেনা। দেশের অন্যান্য রাজ্যের মতো ঋণগ্রস্ত হয়ে কৃষক আত্মহত্যার সঙ্গে ত্রিপুরার কোনো সংযোগ নেই। মঙ্গলবার সন্ধ্যায় মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে উক্ত বিষয়ে বিস্তারিত জানান মুখ্যমন্ত্রী মানিক সরকার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।